আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ থেকে পাচার করা অর্থ খরচ করে বাংলাদেশে শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়াচ্ছে বললেন সার্জিস আলম। গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশকে লক্ষ্য করে বিএসএফ এর গুলি। এবং সর্বশেষ থাকবে আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতা ছিল, সাক্ষাৎকারে ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশ থেকে পাচার করা অর্থ খরচ করে বাংলাদেশে শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়াচ্ছে বললেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সমন্বয়কদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভিন্ন গুজব ও প্রপাগান্ডা। পাচার করা টাকায় এসব গুজব ও প্রপাগান্ডা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা ছড়াচ্ছে। শনিবার 25 জানুয়ারি দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চলা মাসব্যাপী তরুণ উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট প্রোগ্রামে গণমাধ্যম কর্মীদের একথা বলেছেন তিনি। সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রপাগান্ডা ছড়াচ্ছে। গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত ও বিভাজন তৈরির চেষ্টা করছে। দেশের মানুষ বিবেকবান হওয়ায় এসব গুজব শুধু বিনোদনের খোরাক যোগায় বলেও মনে করেন তিনি। সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গত 5 আগস্টে প্রমাণ করে দিয়েছেন তারা ছাগলের উত্তরসূরি। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবান, এদেশের মানুষ তাদের পাত্তা দেয় না। আমরা আমাদের জায়গা থেকে মানুষের স্বপ্ন ও স্ট্রিপকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি এই গুজবগুলোকে পাত্তা দিলে আমাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। এর আগে কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট প্রোগ্রামে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সামিট প্রোগ্রামের উদ্বোধন করেন সার্জিস আলম। স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট প্রোগ্রামের তরুণদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়ার গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল মেয়েরা। আগামীর বাংলাদেশ গড়ার সামনের সারিতেও থাকবে মেয়েরা এবং মেয়ে ছেলে যাই বলি না কেন, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জায়গা থেকে নিজের যা কাজ তা করা। তাই আগামীর বাংলাদেশ গড়তে সবার পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, স্বপ্নপূরণ অর্গানাইজেশন মুখলেসুর রহমান মুন্না বক্তব্য দেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার পর থেকে উত্তপ্ত ক্যাম্পাস। বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। শনিবার 25 জানুয়ারি দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদ্দিন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালান। এতে সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা করা হয়। হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার উপর হামলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেছেন, ছাত্রলীগের নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন। এ সময় ওমর শরীফ সহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন। এর মধ্যে সোহাগ ও তার বিভাগের কয়েকজন শিক্ষার্থী সহ সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে ওমর শরীফের উপর হামলা চালান। এই ঘটনার পর আরো বেশ কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফ এর গুলি।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। হাবিল শিবগঞ্জ উপজেলার শাহজাদপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে। শনিবার 25 জানুয়ারি বেলা 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কাসেম আলী। তিনি বলেছেন, এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি শনিবার ভোররাত আনুমানিক 4টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। তিনি আরো বলেন, হাবিল খুব ভালো ছেলে, তিনি কোনো প্রকার চোরাকারবারের সঙ্গে জড়িত নয়, এমনকি তার নামে কোনো মামলাও নাই। মহানন্দ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গুলাম কিবরিয়া বলেছেন, শনিবার ভোর রাত আনুমানিক 3:30টার দিকে 7 থেকে 8 জন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে। আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থ ছিল, সাক্ষাৎকারে ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস এ এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে দাবি করেছেন, সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় ঘটনার পরিকল্পিত সেনা অভ্যুত্থান রূপ নেয়। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি 7 আগস্ট বাড়ি ছেড়েছি। গত 3 থেকে 5 আগস্টের মধ্যে প্রায় 460টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং থানাগুলো থেকে 5829টি অস্ত্র লুট করা হয়েছে। এমনকি গণভবনের এসএসএফ এর অস্ত্র নিয়ে যাওয়া হয়। তিনি আরো দাবি করেন, 5 আগস্ট রাতে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সাক্ষী আমি। সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং তার সুরক্ষার দায়িত্বে সেনাবাহিনী নেবে। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে তা থেকে বোঝা যায় এটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তিনি আরো বলেন, আমি একমত যে গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতা ছিল, তবে এটি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত তা বলা কঠিন। গোয়েন্দা বিভাগগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করত, আমার কাছে কেবল সারসংক্ষেপ আসতো। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই এখন একমাত্র পথ। তিনি আরো বলেন, তার চেয়ারে বসার কোনো অধিকার নেই, তিনি নেতা নন, রাজনীতিক নন। আমাদের দেশে খুব অদ্ভুত কিছু ঘটেছে। বাংলাদেশে একটি অদ্ভুত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ডক্টর ইউনূসের উচিত তার পদ ছেড়ে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়তে দেয়া। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এটি একমাত্র উপায়। যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার 24 জানুয়ারি রাতে এক ব্রিফিংয়ে তারা জানান, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সাক্ষাৎকারটি মিথ্যা তথ্য এবং উদ্দেশ্যমূলক প্রচারণায় ভরপুর। এতে জাতিকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র স্পষ্ট ছিল।